আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। ভেনেজুয়েলা যেন এখন ধ্বংসস্তূপের দেশ। পরপর দুদফা ভূমিকম্পে ভবনের নিচে চাপা পড়েছে হাজারো স্বপ্ন। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে দুদফা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণহানি সংখ্যা 235। এখনও কেউ কেউ জীবিত অবস্থায় উদ্ধার হচ্ছে, আহত কয়েক হাজার ছাড়িয়েছে। কান্না, আতঙ্ক এবং স্বজন হারানো আর খুঁজে পাওয়ার আকুতিতে ভারী হয়ে উঠেছে ভেনেজুয়েলার পরিবেশ। পরপর দুদফা শক্তিশালী ভূমিকম্প মুহূর্তে বদলে গেল ভেনেজুয়েলার চেনা দৃশ্য। চারদিকে শুধু ধসে পড়া ভবন। রাজধানী কারাকাস এখন বিধ্বস্ত এক নগরী। উপকূলীয় শহর লাগুয়ারাতেই ধসে পড়েছে শতাধিক ভবন, আর ধ্বংসস্তূপের ভেতরে মানুষের আহাজারি। ধ্বংসযজ্ঞ থেকে মরদেহ আর জীবিতদের উদ্ধারে দিনরাত এক করে কাজ করছেন উদ্ধারকর্মীরা। স্ট্রেচারে করে একের পর এক আহতকে নেওয়া হচ্ছে হাসপাতালে। কোথাও ধ্বংসস্তূপ থেকে বের করা হচ্ছে নিথর দেহ, কোথাও আবার 24 ঘন্টারও বেশি সময় পরও জীবিতদের উদ্ধার করা হচ্ছে। মানুষ এতটাই আতঙ্কিত যে কেউ ঘরে ফিরতে চাইছে না। সবাই খোলা মাঠ, পার্ক আর রাস্তায় রাত কাটাচ্ছে। কখন আবার ভবন ভেঙে পড়ে সেই ভয় তাড়া করে বেড়াচ্ছে সবাইকে। অনেক মানুষ এখনো যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। অনেক এলাকায় কী পরিস্থিতি চলছে সেটিও মানুষ জানে না। আমার কারাকাসের বাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্টারনেট ও বিদ্যুৎ না থাকায় অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আন্তর্জাতিক সহায়তাও। সুইজারল্যান্ড, ব্রাজিল, কানাডা, মেক্সিকো ও এল সালভাদর সহ বিভিন্ন দেশ পাঠিয়েছে উদ্ধারকারী দল সহ প্রয়োজনীয় সামগ্রী। জরুরি সহায়তা জোরদার করেছে জাতিসংঘ। অন্যদিকে স্টারলিংক 1 মাসের জন্য বিনামূল্যে স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগ দ্রুত স্বাভাবিক করা হয়। ভূমিকম্পে হাজার হাজার শিশু চরম ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, দীর্ঘদিনের মানবিক সংকটে থাকা ভেনেজুয়েলার জন্য এই ভূমিকম্প পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। ঋতু সাহা, চ্যানেল 24। ভূমিকম্পের ঠিক আগ মুহূর্তে ভেনেজুয়েলার লাখো মানুষকে ফোনে সতর্ক বার্তা পাঠিয়েছিল গুগল, জানিয়ে সরগরম আন্তর্জাতিক গণমাধ্যম। বিশেষজ্ঞরা বলছেন, গুগল কোনো পূর্বাভাস দেয়নি, তবে ভূমিকম্পের মূল ধ্বংসাত্মক ঝাঁকুনির আগেই মোশন সেন্সরের মাধ্যমে প্রযুক্তিটি তার টের পেয়ে মানুষের কাছে অ্যালার্ট পাঠিয়ে দেয়। মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় পরপর 7.2 এবং 7.5 মাত্রার দুটি জোড়া ভূমিকম্প, যাকে বিজ্ঞানের ভাষায় সিসমিক ডাবলেট বলা হয়। শক্তিশালী ভূমিকম্পে রাজধানী কারাকাস সহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। এই চরম বিপর্যয়ের সময় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর আলোচনায় উঠে এসেছে গুগলের অ্যান্ড্রয়েড আর্থকুয়েক অ্যালার্ট সিস্টেম। কেননা ভূমি কেঁপে ওঠার ঠিক আগ মুহূর্তে ভেনেজুয়েলার লক্ষ লক্ষ মানুষের অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে ভেসে উঠেছিল জরুরি সতর্কবার্তা। ভূমিকম্পের মতো দুর্যোগে যেখানে আগে থেকে কোনো পূর্বাভাস দেয়া প্রায় অসম্ভব, সেখানে প্রযুক্তির এই আগাম বার্তা কিভাবে সম্ভব, আর তাকে সত্যি মানুষের প্রাণ বাঁচাতে পারে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবখানে। বিশেষজ্ঞরা বলছেন, উত্তরটা গুগলের অ্যান্ড্রয়েড আর্থকুয়েক অ্যালার্ট সিস্টেমের মধ্যেই লুকিয়ে আছে। দেখা গেছে, গুগল ভূমিকম্পের আগাম পূর্বাভাস দেয়নি, বরং কোটি কোটি স্মার্টফোনের মোশন সেন্সর দিয়ে মাটির সূক্ষ্মাতিসূক্ষ্ম কম্পন বা প্রাথমিক তরঙ্গ টের পেয়েছিল। মূল কম্পন আঘাত হানার আগেই অ্যালগোরিদমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের কাছে বার্তা পৌঁছে দেয় তারা। HR অ্যানেক্সের বটস.AI এর পরিচালক নিখার আরোরা জানিয়েছেন, ভেনেজুয়েলার এই ঘটনাটি দেখিয়ে দিয়েছে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা কতটা উন্নত হয়েছে। তিনি বলেন, গুগলের এই সতর্কবার্তায় হয়তো মাত্র কয়েক সেকেন্ড সময় পাওয়া যায়, কিন্তু যে কোনো জরুরি পরিস্থিতিতে এই সামান্য কয়েক সেকেন্ডও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময়ে মানুষ ঝুঁকিপূর্ণ কাঠামো থেকে দূরে সরে যেতে পারে, বিপজ্জনক কাজ বন্ধ অথবা নিরাপদ কোনো স্থানে আশ্রয় নিতে পারে।
বিশেষজ্ঞদের মতে এই ঘটনা দুর্যোগ ব্যবস্থাপনায় সাধারণ মানুষকে এক নতুন পথ দেখালো। যেভাবে বহুতল অবকাঠামো গড়ে উঠছে তাতে স্মার্টফোন নেটওয়ার্ক, ক্লাউড কম্পিউটিং ও রিয়েল টাইম ডেটার ব্যবহার বাড়ানো উচিত। মিলা খন্দকার, চ্যানেল 24। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে চীনের ইকোনমিক করিডোরে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয় বাংলাদেশকে। জানানো হয়, ব্রিক্সের সদস্যপদ পেতে ঢাকা আবেদন করলে পাশে থাকবে বেইজিং। চীন থেকে আশিকিন প্রিন্সের রিপোর্ট। চীন সফরের শেষ দিন বেইজিংয়ের গ্রেট হলে এদিন প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে। বৈঠকে চীনের প্রেসিডেন্ট তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে জানান, বাংলাদেশের উন্নয়নে দীর্ঘমেয়াদে সমর্থন থাকবে চীনের। জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য, সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সেক্টরে যে পলিসিগুলো গৃহীত হয়েছে, অত্যন্ত দ্রুততার সাথে বাস্তবায়ন শুরু হচ্ছে, সেগুলোর জন্য চীনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। ওনারা এটিকে খুব ডিপলি এবং গ্রেটলি অ্যাপ্রিসিয়েট করেছেন এবং বলেছেন যে জনগণের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরে এই পলিসিগুলো বাস্তবায়নের জন্য যেখানে যতটুকু করা প্রয়োজন চীন বাংলাদেশের সাথে থাকবে এবং পাশে থাকবে। এবং সফর নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। জানান, বাংলাদেশকে মিয়ানমার চীনের ইকোনমিক করিডোরে যুক্ত হবার প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে প্রস্তাবনা এসছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে আরও ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজ্যাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরও এনহ্যান্স করা। এই সফরের পর প্রতিরক্ষা ইস্যুতে নিয়মিত আলোচনা করে যাবেন দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সামরিক কর্মকর্তারা। মাহদি আমিন বলেন, এক চীন নীতিতে বিশ্বাস করে বাংলাদেশ। বাংলাদেশের দিক থেকে মাননীয় প্রধানমন্ত্রী আবারও নিশ্চিত করেছে আমাদের ওয়ান পলিসি, ওয়ান চায়না পলিসি, অর্থাৎ চায়নাকে আমরা একটি একক রাষ্ট্র হিসেবে দেখি যার ভিতর তাইওয়ানও অন্তর্ভুক্ত রয়েছে, সেটি সুসংহতভাবে সুনিশ্চিত করেছেন। ফরেন এবং ডিফেন্স এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের সাথে চায়নার 2+2 একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেখানে দুই দেশের ফরেন মিনিস্ট্রি এবং ডিফেন্স মিনিস্ট্রি থেকে রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন ওনাদের নিয়মিত ভিত্তিতে সামনের দিনগুলোতে ডায়ালগ শুরু হবে। এই ইনস্ট্রুমেন্টের ডিটেলসটা ওয়ার্কআউট করা হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ মিয়ানমারের আলোচনায় সহায়তা করবে চীন। ব্রিক্সের সদস্যপদ পেতে ঢাকা আবেদন করলে পাশে থাকবে বেইজিং। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে তৈরি হয়েছে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব এবং কৌশলগত সম্পর্ক। আর এই সম্পর্কের মূল ভিত্তি পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং দুই দেশের স্বার্থ। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, বেইজিং, চীন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ধুঁকছে ইউরোপ। ইতিহাসের সবচেয়ে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। গরমে অভ্যস্ত না হওয়ায় এবং পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালির মতো শীতপ্রধান দেশগুলোতে বাড়ছে মৃত্যু। কোথাও কোথাও জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। ইউরোপ যেন আগুনের চাদরে ঢাকা। রেকর্ড তাপমাত্রায় বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে ভুগছে ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য সহ পশ্চিম ইউরোপের দেশগুলো। প্রচণ্ড গরমে অসুস্থতার পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যা। এমন অবস্থায় সড়কে কৃত্রিমভাবে পানি ছিটানো সহ নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। ফ্রান্সের সপ্তাহ ব্যবধানে তাপমাত্রা 29 ডিগ্রি থেকে 40 ডিগ্রি ছাড়িয়েছে। আর গেল 20 বছরে রাতের তাপমাত্রা বেড়েছে প্রায় 100 গুণ। গরম থেকে বাঁচতে পানিতে নেমে ও হিটস্ট্রোকে এ পর্যন্ত প্রাণ গেছে শিশুসহ অন্তত 40 জনের। লাল ও কমলা সতর্কবার্তার আওতায় রয়েছে বহু অঞ্চল। স্পেনে তীব্র গরমে চলতি সপ্তাহে অন্তত 215 জনের প্রাণহানি হয়েছে বলে জানায় দেশটির স্বাস্থ্য বিভাগ। জার্মানিতে গরম থেকে বাঁচতে পানিতে ডুবে মৃত্যু হয়েছে অন্তত 6 জনের। তীব্র দাবদাহে মিলান, রোম সহ দেশটির 17টি শহরে রেড অ্যালার্ট জারি করেছে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে ঘরের বাইরে না যাওয়া সহ নানা পরামর্শ দেওয়া হচ্ছে। তাপপ্রবাহে শুক্রবার ও শনিবার রেড অ্যালার্ট জারি হয়েছে ক্রোয়েশিয়ার জনপ্রিয় অ্যাড্রিয়াটিক উপকূলে। হাঙ্গেরিতে জারি হয়েছে দ্বিতীয় মাত্রার তাপ সতর্কতা। এছাড়া যুক্তরাজ্য সহ ইউরোপের অন্যান্য শীতপ্রধান দেশগুলোতেও দাবদাহে জরুরি অবস্থা ও জনভোগান্তি দেখা দিয়েছে।
ইউরোপীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মহাদেশটিতে এ পর্যন্ত দাবদাহ ও এর পার্শ্ব প্রতিক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে 2000-এর বেশি মানুষ। প্রাণহানির পাশাপাশি ব্যাহত হয়েছে বিদ্যুৎ সরবরাহ, বন্ধ রাখতে হয়েছে স্কুল, ট্রেন চলাচল সহ বিভিন্ন সাংস্কৃতিক স্থাপনা। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24। ফ্রান্স থেকে তাপদাহের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। হাবিব, ফ্রান্সে তাপদাহের কি খবর? মৃতের সংখ্যা এখন কত, আর এই পরিস্থিতি কতদিন চলতে পারে? বুশরা, আজকে আমাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে সর্বশেষ 55 জনের মৃত্যুবরণ করেছে পানিতে ডুবে। এটি হলো পানিতে ডুবে মৃত্যুর 55 জনের সংখ্যা বলা হয়েছে। আর এছাড়া যারা বিভিন্ন রোগে হৃদরোগে আক্রান্ত হয়ে 40% রোগী, আগে যেটা আসতো তার থেকে 40% রোগী তারা ইমার্জেন্সিতে ভর্তি হচ্ছে। শিশুদের মাত্রা 60%, আগে যা ছিল তার চেয়ে 60% মাত্রা শিশু বেড়েছে হাসপাতালে, ঠান্ডা জনিত, গরম জনিত এবং বিভিন্ন ফ্লুতে আক্রান্ত হয়ে। আর সর্বশেষ 21 বছরের কেনজো কেস নামে সেকেন্ড ডিভিশনের ফুটবল খেলোয়াড় এখানকার ফ্রান্সের, সে মৃত্যুবরণ করেছে পানিতে ডুবে। আর 2টি পারমাণবিক চুল্লি বন্ধ ঘোষণা করেছে ফ্রান্স সরকার, শুধুমাত্র যে পানি দিয়ে, নদীর পানি দিয়ে শীতলকরণ করা হতো সেটি গরম হওয়ার কারণে, পানি গরম হওয়ার কারণে সেটি সম্ভব হচ্ছে না বলে 2টি পারমাণবিক চুল্লি বন্ধ ঘোষণা করেছেন, যার ফলে প্রায় 60,000 মানুষ এখন বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এবং ট্রান্সফরমার বিকলের কারণেও এই পরিস্থিতি আরো ব্যাপক আকার ধারণ করেছে। এ গেল তো হলো, আমি আপনাকে বললাম তাত্ত্বিক বিষয়গুলো। এবার আসেন কি সমস্যার সম্মুখীন হচ্ছে। সবচেয়ে ভয়াবহ সমস্যার সম্মুখীন হচ্ছে, আপনি দিনের বেলা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটা মানুষও নেই গাছের ছায়ায়। এই জায়গাগুলোতে মানুষ বসে কিছুটা সময় ব্যয় করে, কিন্তু এখন একটি মানুষও নেই। মানুষ ঘর থেকে বেরোচ্ছে না। আবার যে ঘর থেকে যে তারা রাতে ঘুমাতে যাবে, সেই সময় তাপমাত্রা প্রায় 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। এবং আপনাকে আমি আগে বলেছি যে এই ফ্রান্সে ফরাসিরা শীতাতাপ নিয়ন্ত্রিত ব্যবহার করে না, সুতরাং রাতে ঘুমাতে পারছে না গরমের কারণে। আর শীতাতাপ নিয়ন্ত্রিত কিনতে যে দোকানগুলোতে যাচ্ছে, বাংলাদেশের সাথে ইউরোপের একটা পার্থক্য হলো, এরা যে স্টোর গুলোতে এই শীতাতাপ নিয়ন্ত্রিত বা খুবই সীমিত পরিমাণ নিয়ে আসে। আপনি একটা দোকানে যে 100-500 টাকা। ধন্যবাদ আপনাকে হাবিব। দর্শক, ফ্রান্সে তাপপ্রবাহের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। একদিকে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার আওতায় পারমাণবিক স্থাপনায় যখন চলছে IAEA পরিদর্শনের প্রস্তুতি, তখন যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর যৌথ বিবৃতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তেহরান। একই সময়ে লেবানন ইস্যুতে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। ওয়াশিংটনে ইসরায়েল লেবানন আলোচনা চললেও সীমান্তে থামছে না সংঘর্ষ। ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতার পর শুরু হয়েছে নতুন এক কূটনৈতিক অধ্যায়, তবে শান্তির পথ এখনও অনেকটাই অনিশ্চিত। ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের জন্য প্রাথমিক কারিগরি আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। জাপানের টোকিওতে তিনি বলেন, খুব শিগগিরই পরিদর্শক দল সেখানে যেতে পারে। এই সমঝোতায় স্পষ্টভাবে বলা হয়েছে পারমাণবিক অংশ IAEA এর তত্ত্বাবধানে থাকবে, আর তদারকি করতে হলে আমাদের পরিদর্শনে যেতে হবে। তবে একই সময় যুক্তরাষ্ট্র উপসাগরীয় সহযোগিতা পরিদর্শনের যৌথ বিবৃতিকে উস্কানিমূলক ও দায়িত্ব জ্ঞানহীন আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরানের দাবি, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিরাপত্তাহীনতার মূল কারণ। মধ্যপ্রাচ্যকে পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তুলতে GCC দেশগুলোর প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। এদিকে ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহার করে খুব শিগগিরই মার্কিন কৃষকদের কাছ থেকে গম, ভুট্টা ও সয়াবিন কেনা হবে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে লেবানন ইস্যুতেও বাড়ছে উত্তেজনা। ইসরায়েল পুরোপুরি সরে না যাওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণের প্রশ্নই ওঠে না বলে সাফ জানিয়ে দিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম। একই সাথে লেবাননের সরকারকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানান তিনি। ইসরায়েল ক্ষেপণাস্ত্রের কারণে লেবাননে নেই, তারা লেবাননকে গিলে ফেলতে এবং দখল করতে চায়। সম্পূর্ণ ও নিঃশর্তভাবে
ইসরায়েলকে লেবানন ছাড়তেই হবে। এদিকে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল লেবানন আলোচনা আরও একদিন বাড়ানো হয়েছে। সীমান্তের দখলকৃত এলাকা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা চললেও বাস্তবে দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রয়েছে। নাবাতিহে অঞ্চলে বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া এবং আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। অন্যদিকে বেত ইয়াহুন এলাকায় হিজবুলের হামলায় 4 ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ঋতু সাহা, চ্যানেল 24। মেডিকেল স্টুডেন্ট বিজনেস এন্ট্রি ভিসার পর এবার ভারতে বাংলাদেশিদের জন্য চালু হতে যাচ্ছে ট্যুরিস্ট ভিসা। এর আগে দীর্ঘ 22 মাস ভিসা বন্ধ থাকায় বাংলাদেশি পর্যটকদের অভাবে অর্থনৈতিক বিপর্যয়ে পড়ে কলকাতার ব্যবসায়ীরা। বন্ধ হয়ে যায় মানি এক্সচেঞ্জ কাউন্টার, হোটেল, রেস্তোরাঁ সহ যাত্রীবাহী বাস। তাই ভিসা চালুর খবরে উচ্ছ্বসিত নিউ মার্কেটের ব্যবসায়ীরা। শুভজিৎ পুততুণ্ডের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। করোনায় বড় রকমের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিলেন কলকাতার ব্যবসায়ীরা। তবে বাংলাদেশে 24-এর গণ অভ্যুত্থান আর শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ায় তলানিতে থাকে ঢাকা দিল্লি কূটনৈতিক সম্পর্ক। বন্ধ হয়ে যায় পর্যটক সহ অন্যান্য ভিসা। এরপর থেকেই জমজমাট নিউ মার্কেট এলাকা হয়ে পড়ে ক্রেতাশূন্য। পরিস্থিতি এমন যে পরিবহনের কাউন্টারগুলো বন্ধ করে ভিন্ন ব্যবসায় ঝোঁকে মালিকপক্ষ। পুরোপুরি বন্ধ হয়ে যায় নিউ মার্কেটের বহু আবাসিক হোটেল। ব্যবসা গুটিয়ে নেয় অন্তত 10টি মানি এক্সচেঞ্জ কোম্পানি। মেডিকেল ভিসা পুরোদমে চালু হওয়ার পর পরিস্থিতি বিগত কয়েক মাসে কিছুটা বদলেছে। তবে ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় ফেরেনি পুরনো জৌলুস। আমাদের নিউ মার্কেটে যেহেতু বাংলাদেশি ডিপেন্ডেন্ট, তো বাংলাদেশি আসলে আমাদের ব্যবসা ভালো হবে, সেল বাড়বে। আমরা যারা সাধারণ নাগরিক, আমরা চাই যে দুই দেশের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকুক। যখন ট্যুরিস্ট আসা যাওয়া করবে, আমাদের ব্যবসা বেড়ে যাবে। এমন অবস্থায় 25শে জুন বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করার ঘোষণা দেয় ভারতীয় হাই কমিশন। এরপর থেকেই উচ্ছ্বসিত মিনি বাংলাদেশ খ্যাত কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীরা। খালি যাচ্ছে গেস্ট হাউস, আমার খুব ভালো লাগছে যে 28 তারিখে ভিসা চালু হবে। খুবই আনন্দ। কিন্তু মাঝখানে একটু ডিস্টার্ব হলো, যদি স্টার্ট হবে তাহলে খুব ভালো। কাপড়গুলো কিনে, হোটেলগুলো খাওয়া দাওয়া করে, তারপর সুযোগ কিনে মোটামুটি ব্যবসা এখানে ভালো হয়। কলকাতার নিউ মার্কেট থেকে ভারতের পেট্রোপোল সীমান্ত পর্যন্ত যাত্রী সেবা দেয় 8টি পরিবহন সংস্থা। যাত্রীর অভাবে নির্দিষ্ট রুটিন মেনে চলত বাস সহ অন্যান্য পরিবহন। তবে ট্যুরিস্ট ভিসা চালু হলে ব্যবসা বাড়বে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। নতুন করে কর্মসংস্থান ফিরে পাবেন অনেকে। খুবই ইমপ্রুভমেন্ট হবে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ট্যুরিস্টরা যেটা ধরুন নিউ মার্কেটে দেবে বা বড় বাজারে দেবে, সে কিন্তু ইন্ডিয়ান ইকোনমিতেই সে টাকাটা ঢুকছে। ট্যুরিস্ট ভিসা চালু হয়ে গেলে আবার আগের মতো ব্যবসা ঠিকঠাক হবে আশা করা যায়। উনি তো বলে দিয়েছেন যে টুরিস্ট ভিসা চালু 28 তারিখ থেকে জমা নেবেন ভিসা। তো এটা একটা হলে আমাদের অনেক খুশি, কেন কি 2 বছর কিরকম কেটেছে। 1000 টাকার রুম 300-400 রুপিতে ভাড়া দিয়ে কোনো রকমে খরচ ওঠানোর চেষ্টায় ছিলেন কলকাতার হোটেল ব্যবসায়ীরা। ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণায় এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারাও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে।